এআই শিখবো নাকি প্রোগ্রামিং শিখবো? যে ফিউচারে জব বা একটা ব্যবসা করতে চায় সিরিয়াস ভাবে, তার আসলে কিভাবে চিন্তাভাবনা করা উচিত? সফটওয়্যার ডেভেলপমেন্ট, মার্কেটিং, সেলস, এক্সিকিউশন, অপারেশনস এভরিথিং। যেখানে সম্ভব আমরা এআই টুল স্ট্র্যাটেজি ইউজ করতেছি। ঠিক আছে? আসলে প্রস্তুতিটা কেমন হইলে আপকামিং ডেজ এ সে একটা চাকরি-বাকরি পাওয়া তার জন্য পাস করার পরপরই মাচ মোর ইজিয়ার হয়ে যাবে? পড়াশোনাটাকে আমরা আসলে মোস্ট অফ দ্য কেসই হচ্ছে অনেক গ্লোরিফাই করি আরকি। ফান্ডামেন্টালস বা প্রোগ্রামিং এর জিনিসপত্র শেখার কি আমার আদৌ দরকার আছে নাকি ওই টুলস গুলো চালানো শিখলে আমার জন্য বেটার হবে? 2026 সাল would be a turning point for the overall software industry. ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 2026 would be very exciting year. কেন? সফটওয়্যার টেকনোলজির ভূত ভবিষ্যৎ সামনে আসলে কোন দিকে যাচ্ছে? ৪ বছর ধরে ওয়েট করে তারপরে চাকরি-বাকরি খোঁজা বা ব্যবসার কথা চিন্তা ভাবনা করা উচিত নাকি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই এই জিনিস শুরু করলে ভালো হয়? যেহেতু এআই অনেক কাজ করে দিবে, সো জব পাওয়াটা প্রথম দিকে ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। এখন এআই আসার পরে অনেক জবও আসলে বাড়ছে। দেয়ার আর মোর ওপেনিংস নাও। আগে যদি আমি ২ জন হায়ার করতাম মান ডেভেলপারে, এখন হয়তো আমার ৪ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগতেছে। আল্টিমেটলি একটা মানুষের বেসিক নিড হচ্ছে তারে কিছু করে খাইতে হবে। এখানে কোনো মাপ নাই। আজকের এই ডিসকাশন ভাইয়া খুবই ইনফর্মাল হইতে হবে। এটা হচ্ছে আ আমি একটা সিরিজ রেকর্ড করছিলাম। অলমোস্ট ১০ জন, ১১ জন অথবা ১২ জনের কাছাকাছি টেকনোলজি কোম্পানির ফাউন্ডারকে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করছি যে 2026 নিয়ে আসলে তাদের অর্গানাইজেশন ওয়াইড প্ল্যান কি? সো এই প্ল্যান বলতে আমি যেটা বুঝতে চাইছি যে আ 2026 এ কি কোম্পানিতে ডেভেলপার থাকবে নাকি থাকবে না? নাকি সব এআই এজেন্ট বা এআই দিয়ে কোড হবে? এবং এআই দিয়ে যদি হয়েও থাকে সেটা কতটুক হবে? সো ওই অ্যাঙ্গেল থেকে যদি আপনি একটু বলতেন। মানে প্রোগ্রামিং হিরোতে দিক থেকে যদি আপনি একটু বলতেন। যদিও অনেকের মনে হইতে পারে খুবই হাস্যকর যে আমিও প্রোগ্রামিং হিরোতে কাজ করি। আমি কি এগুলা জানি কি জানি না। আ টেকনোলজি টিমের সাথে আমার কানেকশন খুবই কম। সো আপনি একটু বেশি কানেক্টেড থাকেন মোস্ট লাইকলি। রাসেল ভাই তো পুরো দমে থাকে। সো আপনি ওই জায়গা থেকে যদি বলেন। বা আপনার ভিশনটা কি? আ ডেফিনিটলি আমাদের শুধুমাত্র অ যে টেকনোলজি টিম বা ডেভেলপাররা না, অন্যদের ক্ষেত্রে হচ্ছে অন্য যারা আছে ইচ অ্যান্ড এভরিওয়ান শুড বি কানেক্টেড উইথ এআই আরকি। এবং এখনকার দিনে এআই এর সাথে কানেকশন না থাকাটাই একটা অপরাধ টাইপের একটা বিষয় আরকি। সো আমাদের যত ডেভেলপার আছে তাদের ক্ষেত্রে স্পেশালি সবাই যত এআই টুলস আছে সেগুলো ইউজ করে এবং যাদের প্রিমিয়াম অ্যাক্সেস দরকার সেই জিনিসগুলো ওরা ইউজ করে আরকি। এটা করার কারণে যেই জায়গাটার সুবিধা হচ্ছে আমরা দেখতে পাবো যে অলরেডি দেখতে পাচ্ছি যে ডেভেলপারদের সিগনিফিক্যান্ট প্রোডাক্টিভিটি বাড়ছে এবং আমাদের যত সাইড টুলস গুলো আছে সেই সাইড টুলস গুলো হচ্ছে মেক্সিমাম কিন্তু আমরা খুব কুইকলি ডেভেলপ করে ফেলতে পারতেছি। আমাদের সিগনেচার কিছু প্রোডাক্ট আছে সেগুলোতে আমরা ভাইব কোডিং বা কুইক যে এআই পাওয়ার ডেভেলপমেন্ট সেই জায়গাটায় আমরা যাচ্ছি না। অবভিয়াস কারণ সেই জায়গাগুলাতে হচ্ছে আমাদের অনেক বেশি আ অ্যাকুরেসি দরকার, অনেক বেশি রিলায়েবিলিটি দরকার, অনেক বেশি মেইনটেইনেবিলিটি দরকার এবং অনেক বেশি মানে ফুল বিজনেসটা ওই ইনফ্রাস্ট্রাকচার উপর দাঁড়ায় আছে। সেখানে আমরা কিন্তু এআই দিয়ে হচ্ছে জাস্ট ডেভেলপমেন্টের রেগুলার প্রসেসে কিছুটা এনহান্সমেন্ট এ আমরা এআইটাকে ইউজ করতেছি এবং সামনে আরেকটু সিগনিফিকেন্টলি বাড়বো। কিন্তু সাইড যত টুলস আছে, এক্সপেরিমেন্ট যতগুলো আছে সেগুলো হচ্ছে ধুমাইয়া এআই দিয়ে আমাদের ডেভেলপাররা ইউজ করবে আরকি। কোনোভাবে এটা হবে না যে আসলে যে ডেভেলপমেন্ট বুঝে না সে আসলে ডেভেলপমেন্টটাকে ড্রাইভ করবে। এইটা হবে না। সো এআই এর পাওয়ারটা 100% আমরা ইউটিলাইজ করব সব জায়গায়। কিন্তু যেখানে ডেভেলপারদের প্রোডাক্টিভিটি এবং ইমপ্যাক্ট বাড়ানোর জন্য। এখন আমি একটা কোয়েশ্চেন করি। সেটা হচ্ছে ধরেন আপনি প্রোগ্রামিং হিরো সিইও না। ইভেন আপনি প্রোগ্রামিং হিরোর সাথে এখন কানেক্টেড না। আপনি নিজে একজন ডেভেলপার ছিলেন। এখনো টুকটাক কোডিং বা এটা সেটা করেন। ইভেন আপনি মাঝে একবার বলতেছিলেন যে এআই টুলগুলো আপনি নিজেও এক্সপ্লোর করা শুরু করছেন। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আসলে এই টুলগুলোকে কিভাবে দেখতেছেন? এবং ওভারঅল ডেভেলপমেন্ট এবং এই টুল ইভেন আমি রিসেন্ট টাইমে সবচেয়ে বেশি কোয়েশ্চেন যেটা পাই সেটা হইতেছে ভাইয়া এআই টুলস গুলো শিখবো নাকি হইতেছে ফান্ডামেন্টালস বা প্রোগ্রামিং এর জিনিসপত্র শেখার কি আমার আদৌ দরকার আছে নাকি ওই টুলস গুলো চালানো শিখলে আমার জন্য বেটার হবে? সো আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যদি বলেন। গত ৪-৫ দিন ধরে হচ্ছে আমি ডেইলি হচ্ছে এই ৮-১০ ঘন্টা ধরে হচ্ছে এআই টুলস গুলোকে ইউজ করতেছি আমাদের মডিউল রেকর্ড করার জন্য আরকি। সো আমি একাধারে হচ্ছে Copilot ইউজ করলাম, Cursor ইউজ করলাম নেক্সট কয়েকদিন। আগামীকালকে হচ্ছে Google এর যে AI স্টুডিও আছে সেই জিনিসগুলা ইউটিলাইজ করব আরকি। প্রাথমিকভাবে হচ্ছে একটা সফটওয়্যার বানানোর জন্য এট লিস্ট আ মানুষকে কিছু মানে
কোডিং রিলেটেড কমান্ড দেওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য, জিনিসটাকে ওন করার জন্য কিছুটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে। মিনিমাম। এর অনেকগুলো লেয়ার আছে আরকি। সবসময় ছিল, সামনেও থাকবে। যেমন ধরো হচ্ছে একটা মানুষ হচ্ছে যদি গাড়ি চালাইতে যায়, গাড়ি সম্পর্কে কোনো ধারণা ছাড়া বসে স্টিয়ারিং ঘোরানো শুরু করলে সে কিন্তু একদম খালের তলায় গিয়ে একদম মোটামুটি মানে যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে পরপারে চলে যাবে আরকি। তো আমি যখন হচ্ছে কার্সর এবং কার্সরের প্রিমিয়াম নিয়ে যখন কাজ করতেছিলাম আরকি, $20 এর যে প্রো অ্যাকাউন্ট আছে সেটা রিলেটেড। তার মধ্যেও দেখা যাচ্ছে সে একদম শুরুটাই করছে এই Tailwind এর আ 4.3 ভার্সন দিয়ে। আমি বললাম 4.3 ভার্সন কিন্তু মার্কেটে নাই। এখনো রিলিজ হয় নাই। তো এটা নিয়ে এরর খাচ্ছে। আমি তার বললাম যে, "ঠিক আছে এই এররটা সলভ কর।" করতে গিয়ে সে নামায় দিছে হচ্ছে 3.2 বা কোনো একটা ভার্সনে। এতে গিয়ে আবার কম্পাইল হচ্ছে না। তখন এমন একটা জায়গায় ডেডলক এর মধ্যে এআই পড়ে গেছে, না পারতেছে হচ্ছে ওই মানে আমার যেই ইনিশিয়াল ভার্সনটাকে সেটআপ করতে আরকি। না পারতেছে দিকে যাইতে। তখন আমি তাকে সুন্দর করে বললাম যে, "ওকে, I want latest Tailwind ভার্সন। Tailwind এর ওয়েবসাইটে গিয়ে যে 4.1 ভার্সনটা ইউজ করবে, এটার সাথে ডিপেন্ডেন্সি যেগুলো আছে সেগুলো ঠিক করে ইউজ কর।" এই জিনিসটা যে আমি বললাম, এআই করছে কাজটা। কিন্তু বলার জন্য আমার কি লাগছে? টেলউইন সম্পর্কে জানা লাগছে। ভার্সনের মিসম্যাচ এটা আমাদের খুবই কমন একটা জিনিস এবং একটু আপগ্রেড করতে গেলে দেখা যায় যে একটা অ্যাকাউন্টে ৪ টা জিনিস ভাঙ্গে এবং সেগুলো ধরে ফিক্স করার এক্সপেরিয়েন্স আছে বলেই হয়তো আমি এই কমান্ডটা দিতে পারছি। আদারওয়াইজ এই জায়গায় একজন নন ডেভেলপার কিন্তু ডেডলক হয়ে পড়ে থাকতো আরকি। এরকম আরো অনেক জায়গায় আছে। যেমন আমি হচ্ছে মানে বেশ কয়েকটা জিনিস করতেছিলাম। লাস্ট যে প্রজেক্টটা আমি করার চেষ্টা করছিলাম একদম 100% এআই দিয়ে। 100% এআই দিয়ে সেটা হচ্ছে লাক্সারি পিএইচ হোটেল আরকি। জাস্ট হোটেলের একটা কনসেপ্টের জন্য করলাম। লাক্সারি হোটেল আরকি। আ তো কয়েকটা জায়গায় গিয়ে হচ্ছে সে মানে বাড়ি খাচ্ছে, আটকে যাচ্ছে। তো সফটওয়্যার তৈরি করার এক্সপেরিয়েন্স এবং এটাকে ডিবাগ করার, ডিপ্লয় করার এবং ফুল স্ট্যাক হইতে গেলে কি সমস্যাটা হবে, সেই জিনিসগুলো রিলেটেড কিন্তু অনেক জায়গায় এক্সপেরিয়েন্স এর দরকার পড়ে। যেমন একটা জিনিস ছিল আমি একটা এমসিপি সার্ভার কানেক্ট করতেছিলাম GitHub এর সাথে সো দ্যাট আমি কার্সর থেকে হচ্ছে সরাসরি কমিট গুলো করে পাবলিশ করতে পারি আরকি। এই যে এমসিপি সার্ভার এই কনসেপ্টটা একজন মানুষ বুঝে নিবে কিভাবে? সে যদি একদম ডেভেলপার না হয় সে খুবই ভেগ লেভেলে বুঝবে এবং এই সার্ভারটা সেটআপ করার কাজটা যেই হয়তো JSON কনফিগারেশন আছে সেইখানে যদি কোনো একটা কিছু কাস্টমাইজ করতে হয় সেখানেও আমার সমস্যা হয়েছিল। আমি ফাইন গ্রেইন যেই পারমিশন আছে সেই পারমিশন এবং API কিটা যখন এড করতে যাচ্ছিলাম সে জায়গায় কাজ হচ্ছিল না। পরে এটাকে চেঞ্জ করে আবার ক্লাসিক মোডে গিয়ে চেঞ্জ করা লাগছে। সো এমন জায়গায় গিয়ে বাড়ি খাবে কোডিং এর কাজটা এআই করতেছে। সেই কাজগুলো হচ্ছে শুধু আমাদের যে জিনিসগুলো আমরা ফান প্রজেক্ট, সাইড প্রজেক্ট হিসেবে করতেছি সেগুলাতে কিন্তু এই জিনিসটাকে ড্রাইভ করার জন্য কিন্তু একজন ডেভেলপমেন্ট মাইন্ডসেট ফান্ডামেন্টাল জিনিসটা না হইলে কিন্তু আমার ধারণা আমি এই প্রজেক্টটাকে যতটুকু করছিলাম স্টুডেন্টকে শেখানোর জন্য ওর ধারে কাছে যাইতাম না। হয়তো শুরুতে আটকে যাইতাম অথবা মাঝখানে আমি আটকে পড়ে থাকতাম। সো এই ডেভেলপমেন্ট মাইন্ডসেটটার কিন্তু ইম্পোর্টেন্ট জিনিস আছে। সে যদি নাই বুঝে ডেভেলপমেন্ট জিনিসটা কি ক্রিটিক্যাল জায়গাগুলোতে সে কিন্তু প্রজেক্টটাকে ওন করতে পারবে না। এবং এটা যদি একটা এনহান্স করতে হয় কিভাবে জিনিসটা সেটআপ করা আছে সে যদি নাই বুঝে তাহলে ফুল জিনিসটাকে মেইনটেইন করে উঠাটা এট লিস্ট নেক্সট ৫-১০ বছরে অবস্থা খারাপ হয়ে যাবে আরকি। আমি আপনার কথা থেকে যেটা বুঝতেছিলাম যে এআই আসার কারণে বা এই টুলস গুলো ইউজ করার কারণে আসলে টাইম অনেকখানি সেভ হবে। কারণ অনেক ক্ষেত্রে মানুষের মাথার ভিতরে একটা কমন জিনিস কাজ করে যে এআই যেহেতু খুব ফাস্ট জিনিসপত্র আমাকে করে দিচ্ছে, সো একটা কোম্পানিতে আগে যেহেতু ৪ জন লোক লাগতো, সেখানে হয়তোবা ১ জন ২ জন লোক লাগবে বা এরকম একটা বিষয়। এটা নিয়ে আমি একটু কনটেক্সট দিয়ে রাখতে চাই যে এই সিরিজে যতগুলো ভিডিও রেকর্ড করছি, খুবই উইয়ার্ড একটা এক্সপেরিয়েন্স হইছে। এরকম এক্সপেরিয়েন্স যে হয়তোবা অন দ্য রেকর্ডিং আমি শুনতেছি যে ডেভেলপারের অত বেশি একটা প্রয়োজনীয়তা হয়তোবা কমে যাইতে পারে। ইভেন জুনিয়রের অত প্রয়োজনীয়তা নাই। আবার একটা জায়গাতে আমি শুনছি এরকম যে উম জুনিয়ররা সবচেয়ে রিস্কে আছে। মিড লেভেল বা সিনিয়র যারা আছে তারা সেফ পজিশনে আছে। তো তখন আমার মাথার ভিতরে আসছে যদিও আমি এই কোয়েশ্চেনটা তখন করতে ভুলে গেছি যে তাহলে আসলে জুনিয়রটা তৈরি হবে কিভাবে? নাকি এই মিড আর সিনিয়র যারা আছে তারাই বছরের পর বছর কাজ করতে থাকবে? সো আমার কোয়েশ্চেনের ২ টা পার্ট। একটা হচ্ছে লোকজন কি কম লাগবে কিনা? আর নাম্বার 2 হইতেছে জুনিয়র কি বিপদে আছে নাকি সিনিয়র বিপদে আছে? যদিও আমি একটু বলে রাখি তপু ভাই বলছে সিনিয়ররা মোস্ট বিপদে আছে। আর মামুন ভাই বলছে জুনিয়ররা বিপদে আছে। সো এখন মানে জুনিয়র সিনিয়র আমি ওভাবে চিনব না। তপু ভাই, মোহন ভাই আমার খুবই রেসপেক্টেবল পারসন। ওনাদের পার্সপেক্টিভটাকে ডেফিনিটলি আমি রেসপেক্ট করি। আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটা দিচ্ছি আরকি। সো
আমার কাছে হচ্ছে জিনিসটা হচ্ছে একটা স্লাইডিং উইন্ডো টাইপের চিন্তা করা যেতে পারে। এটা হয়তো কঠিন হয়ে যেতে পারে, বিষয়টা এরকম না। সেটা হচ্ছে যে আমি যখন ক্যারিয়ার স্টার্ট করছি আরকি, তখন আমি অল্প একটু জাভাস্ক্রিপ্ট, অল্প একটু jQuery, HTML, CSS এখনকার পোলাপাইন শুরু করার আগে যতটুকু জিনিস জানে তার হয়তো 10% জেনে আমি শুরু করছিলাম। তো আমি ওই মুহূর্তে জুনিয়র ছিলাম অফ কোর্স। কিন্তু ওই টাইম যেই লিমিটটা আছে বা ওই যে সময় যুগের উপযোগীর ব্যাপারে আমি কি ছিলাম ওই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য যতটুকু দরকার অতটুকু জুনিয়র। সেই জুনিয়রটা কিন্তু হারায় গেছে। এখনকার দিনে আমি যতটুকু জানতাম এর ডাবলও যদি কেউ শিখে আসে তাও সে চাকরি পাবে না। এখনকার দিনের জুনিয়র যারা আছে তারা হচ্ছে এখনকার সময়কালের জন্য এন্ট্রি পয়েন্টে যা লাগে সেগুলো শিখে আসতেছে। এখনকার রিঅ্যাক্ট, তখন তো রিঅ্যাক্ট ছিলই না আরকি। রিঅ্যাক্ট ২-৪ জন পারলে Next.js শিখে আসে। ব্যাক এন্ডের মানে MongoDB, Express এই DevOps এর অনেক কিছু ডিপ্লয়মেন্টের অত কিছু শিখে টিখে ফাটাইয়া তারপরে তারা হচ্ছে শিখতে আসে আরকি। সো এন্ট্রি লেভেলের জিনিস হচ্ছে যে মার্কেটে ওরা লোকজন দেখতে চায় যে এখনকার দিনে যে জিনিসটা দরকার তার ইনিশিয়াল স্টেপটা একটা পারসন নিতে পারতেছে কিনা আরকি। সো আজকের দিনের ডেফিনিশন অফ জুনিয়র ১০ বছর পরে ডেফিনিশন জুনিয়র সেম থাকবে না। কিন্তু ফাউন্ডেশন অফ জুনিয়রের ডেফিনিশন হচ্ছে কি মার্কেটের কেরিয়ারের যেই রাস্তাটা দরকার তার ফার্স্ট স্টেপটা কারা নিচ্ছে। তখন এখন যেমন হয়তো আমরা হয়তো ২-৪ বছর আগে বলতাম যে একটা মানুষ ইন্টারনেট, Google সম্পর্কে জানে এগুলো বাই ডিফল্ট জানা দরকার। আজ থেকে ২ বছর পরে বা এখনো অনেকেই হয়তো প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা বুঝে এটা হচ্ছে ডিফল্ট একটা নেসেসিটি। সো এই যে মার্কেটে জুনিয়রদের কাজই হচ্ছে যে যেই স্টাইলে দুনিয়াটা চলে সেই লাইনে তারা ফার্স্ট স্টেপটা নিবে। এটাই হচ্ছে জুনিয়র। সো জুনিয়র থাকবে কারণ আদারওয়াইজ লোকজন তো ফাঁকা হয়ে যাবে। কেউ ঢুকতে পারবে না। আর ডেভেলপার কম লাগার বিষয়টা হচ্ছে আপাতদৃষ্টিতে এটা মনে হবে এটা খুব স্বাভাবিক। যে যখন হচ্ছে আমাদের আ যেমন ধরো একটা গাড়ি আসলো, গরুর গাড়ির পরে আরকি। আমরা অনেক দূর চলে যাইতে পারি। তখন মনে হইতে পারে যে আরে আমাদের তো আর ট্রান্সপোর্টেশন এর দরকার পড়বে না। গাড়ির মধ্যে হচ্ছে উঠে ৪০-৫০ জন। আর গরুর গাড়িতে চড়তে তো ৪ জন ৫ জন। পালকিতে চড়তে হতো মানে ২ জন বা ১ জন আরকি, রাইট? সেটা দিয়ে আমরা ট্রান্সপোর্ট করতাম। গাড়ি আসলে মনে হইতে পারে আরে এই এত গাড়ি কেমনে চলবে আরকি। কারণ আমরা ফিউচার ভলিউমটাকে আমরা কারেন্ট ভলিউম দিয়ে কম্পেয়ার করার চেষ্টা করি। এটা তো হবে না। তো সামনের দিনে যেহেতু স কোম্পানিগুলোর কাছে আসলে প্রোডাক্টিভিটি আছে, তার মানে তারা তো মার্কেটে কম্পিট করতে হবে। প্রত্যেকটা কোম্পানি। কম্পিট করার জন্য কি করবে? তারা এনহান্স করার চেষ্টা করবে। কিভাবে করবে? হয় নিত্য নতুন প্রোডাক্ট দিয়ে অথবা কারেন্ট প্রোডাক্টের ভেরিয়েশন দিয়ে। তো এবং এটা যেহেতু আমি করতে পারতেছি, আমার কম্পিটিটর করতে পারতেছে, তার মানে ভলিউম কমাবে না। প্রত্যেকটা বিজনেস টিকেই হচ্ছে কম্পিটিশন এর কারণে। নট নেসেসারি যে আজকে আমি যতটুকু কাজ করতেছি সেইটা দিয়ে না আরকি। বিকাশ হয়তো আজ থেকে ১০ বছর আগে অনেক ছোট একটা কোম্পানি ছিল। কাজ কিন্তু একটাই রয়ে গেছে ওদের। মানুষ টাকা পাঠাবে, টাকা রিসিভ করবে। কিন্তু এখন কি পরিমাণে মানুষ কাজ করে আরকি। ওটার চাইতে না হইলে হয়তো ৫০ থেকে ১০০ গুণ বেশি মানুষ কাজ করে। কারণ যুগের প্রয়োজনে কাজের ভলিউমটা বাড়ে। সো আজকের দিনের কাজের ভলিউম দিয়ে আমরা ১০ বছর পরের কাজের ভলিউমকে কিন্তু মেজার করতে পারব না। তো যদি আজকের দিন দিয়ে মেজার করি তাহলে ইয়েস এই ভলিউম অফ কাজটা করার জন্য মানুষ কম লাগবে কারণ প্রোডাক্টিভিটির কারণে। কিন্তু পরের বছর তার পরের বছর কিন্তু কাজের ভলিউম কিন্তু সিগনিফিক্যান্টলি বাড়বে। তো সেই কারণে আসলে লোকটা বাড়বে আরকি। জি, হোক এটা শুনে অনেকে তারপরেও মনে করতে পারে যে এটা biased answer। তো যাই হোক, biased answer হোক আর মানে unbiased ওদের হোক। কিন্তু কমবে যারা আসলে এগুলো শিখবে না, অ্যাডপ্ট করবে না। ওই পার্টটা কমবে। যারা ওই সিনিয়র যেটা তপু ভাই বলছে, হ্যাঁ, যারা এই এআই অ্যাডাপ্ট করবে না, সিনিয়র হোক, জুনিয়র হোক ওরা কিন্তু ধরা খাবে আরকি। সো টেকনোলজি থেকে যারা দূরে থাকবে ওরা একটা পোরশন ধরা খাবে। 10-20% তো ধরা খাবেই আরকি। এমন না যে সবাই টিকে যাবে, এটা হবে না। আজকের ডিসকাশনে ভাই লাস্ট ২ টা কোয়েশ্চেন আছে। শেষের কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। তার আগে একটু কম ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা করে ফেলি। সেটা হচ্ছে এটা আমি সবাইকে জিজ্ঞাসা করছি। যে মানে জিনিসপত্র যেভাবে চেঞ্জ হইতেছে, কেউ যদি মনে করে যে আমি এক তো হচ্ছে ইউনিভার্সিটিতে বিশেষ করে কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টে যারা পড়ে, পুরা জিনিসটাকে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি মেজর ওয়েতে। আরেকটা হইতেছে অপশনাল পার্ট থাকে। একটা হইতেছে যে আইদার আমি চাকরি-বাকরি করব, অথবা আমি হায়ার স্টাডি করব বা একাডেমিক লাইনে যাব। আর থার্ড একটা অপশন অবশ্যই থাকে, দেয়ার উইল বি সার্টেন পিপল যারা ব্যবসা-ট্যাবসা করতে চাবে। এখন মেজর ২ টা গ্রুপের ভিতরে যারা আসলে চাকরি-বাকরি করতে চায়, সো তাদের উদ্দেশ্যে তারা যদি মনে করে যে না আমি ইউনিভার্সিটির এই ৪ টা বছর মোটামুটি যেমনে মন চায় তেমনে কাটাবো। এরপরে যে আমি চাকরি-বাকরি খোঁজার চেষ্টা করব। কিন্তু এই ৪ বছরের ভিতরে
যেই যখনই এই ভিডিওটা দেখতেছে, অনেকে হয়তোবা এই ভিডিও 2026 এ দেখবে, কেউ 2027 এ দেখবে, কেউ হয়তোবা 2028 এ দেখবে। ইন বিটুইন কিন্তু তার কাছ থেকে ৪ বছর সময় চলে যাবে। কারণ এই যে ৪ বছর সময় চলে গেল, সে হয়তোবা প্র্যাকটিক্যাল কোনো কাজ-কাম করলো না, কোনো প্রজেক্ট করলো না। নাথিং মিনস নাথিং। অনেকে ভাবে যে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমার তো ফিক্সড একটা শিডিউলে ক্লাস আছে। আমি পারব কিনা টাইম ম্যানেজ করে অন্য একটা জায়গাতে কাজ-কাম করা বা এরকম একটা বিষয়। তো ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে এখন কাজ-কাম করাটা আসলে আ কাইন্ড অফ ম্যান্ডেটরি কিনা? কারণ আমি ওই যে এই সিরিজেই আরো বেশ কয়েকজনের সাথে যখন কথা বলতেছিলাম, সবাই এইবার একটা জিনিস বলছে যে, অবশ্যই ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে কাজ-কাম শুরু করা উচিত। কারণ তা না হলে যুগের সাথে তাল মিলায় জিনিসপত্র শেখা যাবে না। অনেকখানি পিছিয়ে পড়ার একটা ভালো সুযোগ আছে। আর প্রবলেম হইতেছে, যখন কেউ পার্টিকুলারলি এখন সবাই তো ধরেন কম্পিটিটিভ প্রোগ্রামিং দিয়ে বা একদম হার্ডকোর প্রোগ্রামিং এর যে জিনিসপত্রগুলো আছে, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম ওগুলো দিয়ে শুরু করবে না। there will be certain people যারা হয়তোবা কোনো একটা ফ্রেমওয়ার্ক অথবা জাভাস্ক্রিপ্ট অথবা খুবই জোড়াতালি স্টাইলে শেখা শুরু করবে। বাট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বা প্রত্যেকটা কমিউনিটিতে একটা এলিট গ্রুপ থাকে। সেই এলিট গ্রুপ আবার এই আ লোকজনগুলোকে আবার একটু পচায়। খোঁচাখুচি করতে থাকে যে, "ভাই এটা কি করতেছো? এটা দিয়ে কিছু হবে না। এটা দিয়ে কি চাকরি-বাকরি পাওয়া যায়? এরকম ডেভেলপার তো পথে ঘাটে পাওয়া যায়।" এই সমস্ত ডিফারেন্ট সিনারিও কিন্তু আল্টিমেটলি চলে আসে। তো সেই জায়গাটাতে অ্যা ধরেন এই যে প্রথমত যে ক্রিটিসিজম কিন্তু সবারই গায়ে লাগে। ধরেন আপনি আমাকে এখন একটা কথা বললে ভিতরে কিছু না হইলেও একটু আঘাত তো করবেই। এখন আমি রিঅ্যাকশন দিব কি দিব না সেটা পরের বিষয়। বাট টু সাম এক্সটেন্ট এটা কিন্তু গায়ে লাগে। অ্যান্ড সেই গায়ে লাগা সবাই তো আসলে হজম করতে পারে না। তখন দেখা যায় যে সে ওই ফ্রেমওয়ার্ক দিয়ে তাও একটু টুকটাক শিখতো। এরপর দেখা গেল সে শেখাই বন্ধ করে দিল। তো ওভারঅল জিনিসটা নিয়ে আপনার আসলে মতামত কি? মানে একটা মানে ২ টা একটা কালচারাল একটা ফ্যাক্ট আছে যেটা আসলে হচ্ছে মেইন আ ট্রানজিশনটা আমাদের কালচারে দরকার। কালচারাল একটা ট্রানজিশন প্রায় হয়তো ১০০ বছর বা আরো কম বেশি সময় ধরে চলে আসতেছে যে আমি পড়াশোনা করব, তারপরে চাকরি-বাকরি করব। এবং এটাই ফ্যাক্ট মোটামুটি ছিল ইন্টারনেটের আগ পর্যন্ত। ইন্টারনেট আসার পরে আমরা কিন্তু একটা চাকরি-বাকরি করার জন্য যত কিছু দরকার তার সবকিছুই কিন্তু আমরা ইন্টারনেটে করি। এমনকি পড়াশোনার অনেকাংশ কাজও কিন্তু আমরা ইন্টারনেটে করি। এর আগে একটা সময় যখন ছিল আমাদের পড়াশোনা করার জন্য আমরা লাইব্রেরিতে যেতাম, বই কালেক্ট করতাম, নিজে হেঁটে ফ্রেন্ডের বাসায় যাইতাম। তার কাছ থেকে কিছু নোট কালেক্ট করে সে পড়াশোনাটাই আমরা করতাম আরকি। এখন পড়াশোনার জন্য আমাদের যত কিছু লাগে তার মানে ফ্রেন্ডকে যোগাযোগ করা লাগে সেটা কিন্তু আমরা WhatsApp এ এখানে সেখানে করতেছি। আমরা প্রচুর সেশন দেখতেছি এবং ইমেইল চালানোর চেষ্টা করতেছি। অন্যান্য কাজগুলো কিন্তু আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় করতে পারতেছি জাস্ট পড়াশোনার কারণে আরকি। অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আমরা করি। YouTube এ ভিডিও দেখি। এমনকি কোনো একটা কম্পিটিশনে যদি আমরা যাই সেগুলো আমরা সবই অনলাইনেই করি। আর এটলিস্ট 100% না হইলেও 90% থেকে 80% আমরা ওইভাবে করি আরকি। তো এই যে অ্যাডভান্টেজ আছে একটা জিনিস যখন নতুন আসবে তখন কিছু আর্লি মুভার্স থাকবে, কিছু মিড রেঞ্জের থাকবে আর কিছু স্ল্যাকার থাকবে আরকি। আর্লি মুভাররা কিন্তু অলরেডি দেখা যায় যে স্কুল কলেজে থাকতেই তারা হচ্ছে দেশের বাইরে টুকিটাকি কিছু কাজ করে বসে রইছে আরকি আর্লি মুভার। একটা মিড রেঞ্জের লোকজন যারা আছে তারা কিন্তু একটা কনফিউজ জোনে থাকবে। তারা কি যাবে হচ্ছে ওই যে লেট পার্টির কাছে যাবে নাকি আর্লি অ্যাডাপ্টারদের কাছে যাবে আরকি। তো এদের মধ্যে যে অংশটা হচ্ছে আর্লি অ্যাডাপ্টারের কাছে যাবে তাদের কিন্তু ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যাবে। কারণ আমরা আল্টিমেটলি ৪ বছর শেষ করে কি করতে চাই? একটা কোম্পানিতে কাজ করতে চাই এবং ৪ বছর সেটা বিজনেস করি বা অথবা অন্য কিছু করি। আল্টিমেটলি একটা মানুষের বেসিক নিড হচ্ছে তারে কিছু করে খাইতে হবে। এখানে কোনো মাপ নাই। সেটা সেই পাথর যুগ থেকে, প্রস্তর যুগ থেকে, গুহার যুগ থেকেও কিন্তু একই জিনিস আছে। আমারে কিছু করে খাইতে হবে আরকি। তো সেটা যদি খাইতে হবে তাহলে ওই জিনিসটা আমি আগে থেকে কেন এক্সপ্লোর করব না? শুধু একটাই এক্সকিউজ থাকবে সেটা হচ্ছে আমি অন্য কিছু সিরিয়াসলি করতেছি। তো কেউ যদি পড়াশোনাটা খুব সিরিয়াসলি করে জিপিএ ধরো 3.85, 95 নেয়, কোনো সমস্যা নাই। সে একটা কাজ সিরিয়াসলি করতেছে। অথবা কেউ যদি হচ্ছে ডাটা স্ট্রাকচার বা যেটা তার কাছে খুব বেশি পশ মনে হচ্ছে, সেটাও যদি সে সিরিয়াসলি করে কোনো সমস্যা নাই। কিন্তু এই যে এটা ভালো, ওইটা খারাপ, এই ২ টা চক্করে পড়ে চুপচাপ বসে থাকি, এইটা হচ্ছে ডেঞ্জারাস। না হয় রেজাল্ট ভালো, না হয় কম্পিটিটিভ প্রোগ্রামিং, না হয় কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করা, না হয় নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করাটা। তো এরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা পদে লুজার হচ্ছে এবং যখন তারা হচ্ছে পাস করে যাবে, তখন কিন্তু অটোমেটিক দরজা তাদের জন্য খুলে যাবে না। তার নাই কমিউনিকেশন স্কিল, তার নাই হচ্ছে কোনো একটা রেজুমিতে কোনো একটা পয়েন্ট বসানোর জিনিস। তো এই লোকটারে কে হায়ার করবে? কোন দুঃখে হায়ার করবে? তখন
সে কন্ট্রিবিউট করেছে দেশের হয়তো ১০ লক্ষ, ২০ লক্ষ, ৩০ লক্ষ বেকার সমিতিতে গিয়ে সে একটা যোগ্য প্রার্থী হয়ে দাঁড়ায় এবং সেই যোগ্য প্রার্থীর কি অবস্থা? এতদিনও কিছু করে নাই। এখন ২ টা কাজ করে। চাকরি খোঁজার জন্য চেষ্টাটা বন্ধ করে গাঁই-গুঁই করে আবার বাপের হোটেলে বসে সে হতাশা ফ্যাক্টরিতে যোগ দেয় এবং দেশের চাকরি নেই এটা নিয়ে কান্নাকাটি করে। কিন্তু তার যে আসলে চাকরি দেয়ার মতো কিছু একটা যে তার দিকে যে আমি নিয়ে যে একটা কাজে লাগাবো, সে কোনো রিফ্লেকশনই তার মধ্যে পাচ্ছি না। তো এরে কে হায়ার করবে? কোন দুঃখে হায়ার করবে আরকি। সো এটা হচ্ছে অবস্থাটা এবং এটা আমরা দেখি। এমন আমাদের কাজিন আছে, চাচাতো ভাই আছে, মামা, চাচা ডিসট্যান্স এ এলাকাতে লোকজন আছে আরকি। কিন্তু আমরা কিছু মানুষ আছে ওই দেখেও শিখবে না, থেকেও শিখবে না। এরা সেই ক্যাটেগরিতে পড়বে আরকি। যাই হোক, এই ভাবছিলাম শেষ একটা কোশ্চেন আছে, বাট তার আগে একটা জিনিস মাথায় মানে মনে চলে আসছে। সেটা হচ্ছে আমি তো এমনিতে গতকাল থেকে আপনার বেশ কিছু পডকাস্ট নিয়ে একটু রিসার্চ করতেছিলাম। মোস্ট লাইকলি ওখানে কোনো একটা পডকাস্টে শুনতেছিলাম আপনি ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে সামহাউ কি ডিনস লিস্টে ছিলেন? এরকম কোনো কিছু? মানে এটা ছিলাম। কি হ্যাঁ, বুয়েটে? হ্যাঁ, আমি ছিলাম ৪ বার লিস্টে ৪ বছরে হওয়া যায় সর্বোচ্চ ৪ বার ছিলাম। ও ৪ বার ছিলেন। তো এই আপনি ৪ বার যখন ছিলেন তার মানে ডিনস লিস্ট অবশ্য আমি অত ভালো বুঝি না। এটাতে থাকতে হইলে মোস্ট লাইকলি রেজাল্ট অনেক ভালো করতে হয়। রেজাল্ট হচ্ছে ২ টা সেমিস্টারের জিপিএ 3.75 এর উপরে থাকতে হবে আরকি। আচ্ছা, তার মানে আপনি প্রত্যেক বছরে আরকি। প্রত্যেক বছরে। সো বুয়েটে থাকা অবস্থাতে আপনি ৪ বার। এই ৪ বছর কি আপনি অন্য কোনো কাম-কাজ করতেন? নাকি শুধু না, পড়াশোনা? অনেক কাজ করতাম তো আরকি। মানে পড়াশোনাটাকে আমরা আসলে মোস্ট অফ দ্যা কেসই হচ্ছে অনেক গ্লোরিফাই করি আরকি। কয়েকটা টেকনিক ইউজ করলে আসলে পড়াশোনাটার মানে 3.75, 85 রেজাল্ট বের করাটা কিন্তু কঠিন কিছু না আরকি। তো আমি যে কাজগুলো করতাম তার মধ্যে আমার মিনিমাম ২ টা টিউশনি থাকতো। সিজনে ২-৩ টা টিউশনি থাকতো। আমি কোচিং সেন্টারে ক্লাস নিতাম। তখন তো অনলাইনে তেমন কিছু ছিল না। আমি ৪ বছরই হচ্ছে ওমেকাতে ক্লাস নিছি। শুধু ঢাকাতে না, ঢাকার বাইরে গিয়েও আমি ক্লাস নিছি আরকি। চিটাগংয়ে গিয়ে ক্লাস নিছি, রাজশাহীতে আমি ক্লাস নিছি। ওগুলোতে খ্যাপে গেলে হচ্ছে টাকা বেশি পাওয়া যেত। আমরা ঢাকায় একটা ক্লাস নিলে পেতাম পার ক্লাসে ২৫০ বা ২০০ র কাছাকাছি। পরে এটা বেড়ে ৩০০ হইছে। আর ঢাকার বাইরে গেলে আমরা পার ক্লাসে হচ্ছে ৫০০ করে পাইতাম। এবং জুনিয়র হিসেবে সুবিধা থাকতো যে ঢাকার ভিতরে থাকলে যারা সিনিয়র আছে ওদেরকে বেশি ক্লাস দিত বা যারা খুবই নামি-দামি টিচার ওদের ফাঁকা হয়ে গেলে মানে ওদের সবগুলো সেট হইতো। ফাঁকা থাকলে হচ্ছে আমাদেরকে দিত, জুনিয়রদেরকে ক্লাস দিত কোচিং সেন্টারে। এরকম এখনো মোস্ট লাইকলি হয়। কিন্তু ঢাকার বাইরে গেলে দেখা যায় যে টানা ২ দিন একদম ৪ টা করে ক্লাস। প্লাস হচ্ছে যাওয়া আসা সেখানে গিয়ে সেই পরিমাণ মানে মেহমানদারি, থাকার জায়গা এবং গ্রিন লাইন বনানো বাসে করে যাওয়ার মানে সেইরকম একটা মানে ট্রিপ টাইপের জিনিস থাকতো আরকি। এর বাইরে আরো টুকিটাকি আরো অনেক কাজ করছি আরকি। আ বাট এই এত ক্লাবিং কিছুর কাজের মধ্যে সাথে ছিলাম। ইভেন নিজে একটা জেনারেল সেক্রেটারি ছিলাম একটা ক্লাবের। অন্যান্য এক্টিভিটির সাথে তো যুক্ত ছিলামই আরকি। বাট ফ্যাক্ট হচ্ছে পড়াশোনাটা করার হচ্ছে ৩-৪ টা টেকনিক আছে। ৩-৪ টা টেকনিকের মধ্যে ১ম টেকনিকটা হচ্ছে ক্লাসে ক্লাস নোটস নেওয়াটা। মেজরিটি ছেলেপেলে মানে সবাই ক্লাসে যায় কিন্তু ফার্স্ট বেঞ্চের দিকে বসে না, ক্লাস নোটস তোলে না। এতে কিন্তু তার 50% এর কাছাকাছি পড়াটা কিন্তু হয়ে যায়। কারণ পরবর্তীতে ক্লাসে কি পড়াইছে আ ক্লাস নোটস জোগাড় করা, বন্ধুর পিছনে ঘুরতে কিন্তু তার এরকম ৪-৫ ঘন্টা যায়। সো এই সময়টা কিন্তু তার এখানে বেঁচে গেল আরকি। 2nd হচ্ছে গ্যাপে বেশ কিছু সময় থাকে আরকি। ধরো টানা তো ক্লাস হয় না আরকি। তো এই সময়টা কি করতাম আমি চুপ করে হচ্ছে আমি হয়তো হলে চলে আসতাম বা লাইব্রেরিতে চলে যাইতাম বা অথবা ক্লাসরুমে ওইদিন থাকতাম যেদিন হচ্ছে আমাদের কোনো একটা ল্যাবের রিপোর্ট লিখতে হবে। সবাই মিলে-টিলে আমরা রিপোর্ট লিখতেছি, গ্রুপ এক্টিভিটিস করতেছি। এই খুচরা-খাচরা টাইমগুলা আমার কাজে লাগতো। আরো কিছু হচ্ছে ক্রেজিনেস ছিল ছোটবেলায়। সেই ক্রেজিনেস এর কিছু অংশ ছিল যেমন আ টিউশনিতে যাওয়া আসার পথে তো পড়াশোনা করতাম এবং বাসের মধ্যে আমি দাঁড়াইতে পারতাম আরকি। মানে এখনো গেলে দাঁড়াই যে তুমি যদি হচ্ছে বাসের সিটের সাথে এই এক পা সামনে এক পা পিছনে দিয়ে ঠেস দিয়ে দাঁড়াও তাহলে বাস ব্রেক করুক, টান দেক, সাইডে দিলেও তুমি পড়বা না। এবার দাঁড়ায় কিন্তু তুমি বই পড়তে পারবা আরকি। এমনকি আরো মানে ফান করতাম সেটা হচ্ছে সাপোজ সেলুনে গেছি, রাইট? তো সেখানে গিয়ে কিন্তু আমার এই যে আয়নার সামনে বসে রইছি। তো সেটার সামনে যদি আমার একটা খাতা এরকম পড়ে থাকে, আমার তো চোখ ওখানে দরকার, রাইট? আমার তো অন্য কিছু করার দরকার নেই। সো আমি এটা খাতার উপরে রেখে দিতাম। এটা আমার আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতাম যে এটা আমি রিভিশন দিব। তখন একটু আতলামি করার খায়েশ থাকতো আরকি। তো এখানে বসে আমি কাজে লাগাইতাম। সো রিক্সায় এমনকি টিউশনিতে গিয়ে ওই কাজ করতাম আরকি। স্টুডেন্টরা অঙ্ক করতে দিছে, রাইট? এখন আমি ৫ মিনিট ১০ মিনিট স্টুডেন্ট অঙ্ক করতাম। আমি ওর দিকে তাকায় থাকবো সারাক্ষণ? দরকার নাই তো। তো আমার একটা বই থাকতো। আমি বইটা টেবিলের উপর খুলে রেখে দিতাম। পোলাপাইন হচ্ছে অঙ্ক করতো, ফিজিক্স বা ম্যাথ করাইতাম সাধারণত। কেমিস্ট্রি সাধারণত পড়াইতামই না। আ সো সেখানেও আমি কাজে লাগাতাম। যে খুচরা-খাচরা অনেক টাইম আছে আমাদের। আসলে ২৪ ঘন্টার দিনটাকে যদি কেউ কাজে লাগাইতে চায়, তার কিন্তু অনেক সময় আছে। এবং
ভালো রেজাল্ট করার জন্য জাস্ট ক্লাসের সময় পরীক্ষার আগের এই ১ মাসটা খুব কাজে লাগে আরকি। এই সময়গুলা পরীক্ষার সময়গুলো কাজে লাগলে কিন্তু ভালো রেজাল্ট করাটা কঠিন কিছু না। যদিও তখন মোবাইল ফোন-টোন ছিল না, ডিস্ট্রাকশন এর প্যারা খুব কম ছিল। এখনকার দিনের ছেলেপেলেদের চ্যালেঞ্জ কিন্তু আমার মতো না। তার চাইতে ডেফিনিটলি ৩ গুণ ৪ গুণ বলাই লাগবে। কারণ স্মার্টফোনটা কে এভয়েড করে ফোকাস দেওয়াটার জন্য কিন্তু হাই লেভেলের মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ফোকাস লাগে। লাকিলি আমার সময় সেই চ্যালেঞ্জটা ছিল না আরকি। উল্টা চ্যালেঞ্জ ছিল কোনো একটা বই জোগাড় করতে গেলে ওকে লাইব্রেরিতে যাও, ঘাঁটো, খোঁজো কোন বইটা সেই রিভার্স প্রবলেম ছিল। কিন্তু এই টাইপের প্রবলেম ছিল না আরকি। না ইভেন অনেকে জাস্ট ওই যে ঝংকার মাহবুব ড্যান্স বা এই টাইপের জিনিসপত্র দিয়ে ইউটিউবে সার্চ করলেই দেখতে পাবে যে আপনি ইউনিভার্সিটি লাইফ থেকে মোটামুটি নাচ গানের মধ্যে ইনভলভ এবং সিরিয়াস রকম ভাবে ফুর্তি করেন। এটা ভিডিওর অ্যাক্টিভিটি দেখলে বোঝা যায়, কারণ এটা হুট করে একদিন সকালবেলা উঠে কেউ এরকম নাচ গান করতে পারার কথা না। সো এত কিছু করার পর আমি অবশ্য এতদিন জানতাম না যে আপনি ডিনস লিস্টে ছিলেন, বাট একটা ধারণা ছিল যেহেতু বিদেশে পড়াশোনা করতে গেছেন অবশ্যই রেজাল্ট না, ভালো আমি রেজাল্ট ডিপার্টমেন্টে কম্বাইন্ড ফার্স্ট ছিলাম অনেকদিন এবং লাস্ট সেমিস্টারে বিজনেস করতে গিয়ে আমি সেকেন্ড হয়ে গেছি আরকি। সো মানে কম্বাইন্ড ফার্স্ট মানে ১ম দিকে ছিলাম 5th ফার্স্ট ইয়ারের রেজাল্টটা একটু খারাপ ছিল। তারপরে হচ্ছে 3rd ইয়ারে উঠে হচ্ছে আমার ডিপার্টমেন্টে ফার্স্ট জিপিএ আউট অফ 4 পাইছি আরকি। এর আগে কেউ 4 আউট অফ 4 পায় না আরকি। সবগুলো সাবজেক্টে এ প্লাস আরকি। আ জিপিএ আরকি। তো এটা আমি ফার্স্ট পাইছি। তারপরে সেমিস্টারে 3.99, তারপরে সেমিস্টারে আবার 4 আরকি। তো এই কয়েকটা বাড়ি দিয়েই হচ্ছে আমি গিয়ে কম্বাইন্ড ফার্স্ট হয়ে গেলাম। তারপরে ১-১.৫ বছর কম্বাইন্ড ফার্স্ট ছিলাম। লাস্ট সেমিস্টারে গিয়ে হচ্ছে মানে ব্যবসাপাতি এটা সেটা করতে গিয়ে আবার একটু পিছায় গেছি আরকি। তারপর আল্টিমেটলি সেকেন্ড ছিলাম আরকি। যাই হোক, তো তার মানে সবার উদ্দেশ্যে এটাই আমার আসলে বলার যে চিল করলে যে আসলে পড়াশোনার ক্ষতি হবে বা আদার্স অ্যাক্টিভিটিতে প্রবলেম হবে বিষয়টা এরকম না। ইভেন এটা নিয়ে আমি রিসেন্ট টাইমে অল্প কিছু পড়াশোনা করার চেষ্টা করতেছিলাম। সেটা হচ্ছে আমাদের হাতে আসলে যে পরিমাণ সময় লাগে, সময় থাকে। ইভেন এটা নিয়ে হচ্ছে ফাহিম ভাইয়ের সাথে কথা হচ্ছিল। গত সপ্তাহে আমি ফাহিম ভাইয়ের সাথে বসছিলাম। তো ফাহিম ভাই আমাকে বলতেছিলেন যে আমাদের হাতে আসলে যে পরিমাণ সময় থাকে, কেউ যদি মানে প্ল্যান করে মনে করে যে এই সময়টুকু আমি নষ্ট করব। মানে দিনের জাস্ট এই ৩ ঘন্টা সময় আমি নষ্ট করব। এই ২ ঘন্টা বা ৩ ঘন্টা টাইম আমি র‍্যান্ডম কাজকাম করব। স্টিল সে যদি বাকি সময়গুলো তার যে কমিটমেন্ট আছে সেটা যদি সে প্রপারলি করতে পারে এবং প্রপারলি প্ল্যান করতে পারে, ওই সময় আসলে যে পরিমাণ আউটপুট জেনারেট করা পসিবল সেটা আসলে আনইমাজিনেবল। অত বেশিও লাগে না। মানে একটা মানুষ কি আসলে দিনের মধ্যে ৬ ঘন্টা সময় যদি সে ফ্রুটফুল ভাবে কাজে লাগায়, ৬ ঘন্টা বা ৮ ঘন্টাও হইতে পারে। যেটাকে সে 100% ফোকাস দিয়ে কাজে লাগায়, তার কিন্তু একটা ফাউন্ডেশন স্ট্রং হয়ে যাবে। যে ৬ ঘন্টা সে ক্লাসেই যদি 100% মানে অনেস্টলি কাজে লাগায়, ব্রেইনটাকে ওটার সাথে অ্যালাইন রাখে, সে কিছু একটা হইতে বাধ্য। যেকোনো জিনিস নিয়ে। তার আসলে ১৮ ঘন্টাও ম্যানেজ করার দরকার নেই। যে আমি ৬ ঘন্টা ঘুমাইলাম বা ৭ ঘন্টা ঘুমাইলাম, ১৮ ঘন্টা ম্যানেজ আসলে কেউ প্র্যাকটিক্যালি করতে পারে না। তার ম্যানেজ করা দরকার 100% ফোকাস, অ্যাটেনশন তার যেই জ্ঞান বুদ্ধি সৃষ্টিকর্তা দিছে সেটাকে যে ৬ থেকে ৮ ঘন্টার সময় যদি কনসেনট্রেট করা লাগে এবং এটা কনসিস্টেন্টলি কিছুদিন করতে পারে, এর আসলে ঠেকানো যাবে না। কিছু না কিছু করবেই আরকি। মানে প্রবলেম হচ্ছে আমরা ওইটাকেও দেই না আরকি। তখন গিয়ে সমস্যা হয় আরকি। যে ১-২ ঘন্টাও আছে না ফুল জেন মোডে ফোকাসড ভাবে একদম অ্যাটেনশন দিয়ে থিংকিং এপ্লাই করে একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করে যদি ৬ টা ঘন্টা সিরিয়াস একটা মানুষ তার ব্রেইনটারে খাটায় এবং টানা এটা যদি ৪-৫ মাস ৬ মাস করে, কিছু না কিছু হইতে বাধ্য আরকি। মানে না হয়ে এতদিন পারবে না। সো প্রবলেম হচ্ছে আমরা খুব ব্লেন্ডেড মুডে চলি তো, সেজন্য সলিড ১ ঘন্টাও দেখা যায় সারাদিন থেকে বের হয় না আরকি। হাবিজাবি করি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু সলিড মানে ফুল ফোকাস অ্যাটেনশন দিয়ে দেখা গেছে ১ টা ঘন্টা বের হয় না। তো ওর আসলে কি হবে আরকি? যাই হোক ভাই, আজকের একদম শেষ কোশ্চেনে চলে আসি। এই সিরিজের সবগুলো আমি 30 মিনিটসের ভিতরে শেষ করার চেষ্টা করছি। মোস্ট লাইকলি এটা শেষ হবে না। বাট আ জাস্ট শেষ কোশ্চেন সেটা হইতেছে এই সিরিজে মোটামুটি ১০টা ১১টা যতগুলো ভিডিও পাবলিশ হইছে বা হবে ইনশাআল্লাহ। এখানে একেকজন আসলে এআই বা আজকে যে কোশ্চেন গুলো করছি সিমিলার কোশ্চেনই আমি সবাইকে করার চেষ্টা করছি। এআই এবং ফিউচারে আসলে কি হইতে যাচ্ছে না যাচ্ছে, এই সবকিছু নিয়ে একটা কনফিউজিং স্টেট এর ভিতরে সবাই কম বেশি আছে। সো ন্যাচারালি একেকজন একেক রকম পয়েন্ট অফ ভিউ থেকে পার্সপেক্টিভ থেকে বলছে। এখন প্রবলেম হইতেছে যে আমাদের ব্রেইন তো আসলে সাইকোলজিক্যালি যেভাবে ট্রিগার করে নেগেটিভ ইনফরমেশন যখন আমি শুনি, তখন ন্যাচারালি আমি মাচ মোর অ্যাকসেপ্টেড হয়ে যাই ওই ইনফরমেশনটা। আমরা ভয় পাইতে খুবই পছন্দ করি। কারণ ভয় পাইলে যেটা হয় মানুষ ইনঅ্যাকশন এর ভিতরে ঢুকে। আর ইনঅ্যাকশন এর ভিতরে ঢুকলে আল্টিমেটলি তার আর কিছুই করতে হয় না।
তার সমস্ত পাপ মাফ হয়ে যায় বা এই টাইপের একটা বিষয়। And যারা এই ভিডিও সিরিজের সবগুলো ভিডিওস দেখবে, ন্যাচারালি আসলে কনফিউজ হবে। তাদের উদ্দেশ্যে আপনার আসলে কি বলার আছে? যে কিভাবে আসলে সে এই ভিডিওগুলো দেখে তার নিজের মতো চিন্তা ভাবনা করতে পারে? হ্যাঁ, নিজের মতো করে চিন্তা করতে গেলে হচ্ছে আমরা সবকিছুতে যে কাজটা করি এটাই আমার ক্যারিয়ারের জন্য চিন্তা করলেই কাজ হয়ে যায়। যেমন আমি যখন হচ্ছে একটা ফোন কিনতে যাই আরকি, তখন আমি চিন্তা করি না। ধরো আমার এই হচ্ছে একটা ফোন আরকি, রাইট? যেকোনো একটা ফোনে হইতে পারে। যে যখন ফোন কিনতে গেছি আমি কি কখনো চিন্তা করছি যে ১০ বছর পরে ফোনের কি হবে? ২০ বছর পরে এই ফোনের কি হবে? আমি কি এইটা চালাবো? এটা চালাবো না? কোনটা কিনলে আমার থাকতে হবে? এগুলো কোনটাই কিন্তু চিন্তা করতে নেই। একটা জামা কিনতে গিয়ে, জুতা কিনতে গিয়ে আমরা কিন্তু ওইভাবে চিন্তা করি নাই। আমরা চিন্তা করছি কি, আচ্ছা এই মুহূর্তে আমার সাধ্যের মধ্যে কোন ফোনটা আছে সেটা আমি নিতে চাই। এবং ২, ৪, ৫ বছর পরে হয়তো এই কোম্পানির ফোন যদি খুব ভালো হয় আমি তাহলে সেই কোম্পানির ফোন নিব। যদি এই কোম্পানি খুব গার্বেজ হয়ে যায়, এরকম প্রচুর কোম্পানি আছে। আমরা Nokia নিয়ে আমরা লাফাইছি। নাই হয়ে গেছে মার্কেটে যেটা দরকার বা যেটা আছে এবং আমার সাধ্যের মধ্যে সেটাকে আমি কিনে নিব। এইটা কিন্তু আমরা চিন্তা না করলেও কিন্তু এইভাবে কিন্তু আমরা বাকি সবকিছুতে চলতেছি। কেরিয়ারের ক্ষেত্রে হচ্ছে একই হিসাব আরকি। ফিউচারকে চিন্তা করে আমরা ওভার থিংকিং ওভারলোডেড হব আরকি। এই চিন্তা করে আমি কোনো কুল-কুনারাই করতে পারব না এবং দুনিয়ার কি হবে না হবে এটা দুনিয়ার একটা মানুষও জানে না আরকি। প্রজেকশন করতে পারি। আমি ১০ টা প্রজেকশন করতে পারি, ইলন মাস্ক ২০ টা করতে পারে। বাট আল্টিমেটলি কারো কথাটাই 100% হবে না। একটা কম্বাইন্ড কিছু একটা হবে অথবা সিগনিফিক্যান্ট ডিফারেন্ট কিছু একটা হবে। সো যেটাতে তোমার কন্ট্রোল নাই, দুনিয়ার কারোরই কন্ট্রোল নাই, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকারই নাই। দরকার হচ্ছে একটাই জিনিস, আজকের দিনে চারপাশে কি আছে সেটা থেকে আমি একটা নিয়ে নিব এবং চলতে চলতে গিয়ে আমি নিজেই ফিল পাবো যদি এটা খুব ভালো হয় কোনো সমস্যা নাই, যদি এটা চেঞ্জ হয়ে যায় আমি সেই অনুসারে অ্যাডাপ্ট করব। এটাই আসলে খেলা, আর কিচ্ছু না আর কি। সো যেভাবে তুমি একটা মানুষ ফোন কিনতেছে, অন্যান্য কাজকর্ম করতেছে, কেরিয়ারটাকে এক্স্যাক্টলি সেই ব্লু প্রিন্টের দিয়ে যদি সে দেখে তাহলে তার আসলে প্যারা খাওয়ার কোনো কারণই নাই আর কি। আপনি যেটা বললেন মানে প্রবলেম হইতেছে ক্যারিয়ার নিয়ে আমরা আসলে যেই চিন্তা ভাবনাটা দেখাইতে চাই বা যেই চিন্তা ভাবনাটা দেখায় সেটা যদি অ্যাকচুয়ালি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আর বিপদে পড়ি না। মানে ধরেন আপনি ক্যারিয়ার নিয়ে জিজ্ঞাসা করলে মানুষজন যেভাবে চিন্তা প্রকাশ করে বিশেষ করে স্টুডেন্ট বা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে খুব কনসার্ন খুব টেনসড, কিন্তু আপনি যদি ওকে বলেন যে ভাই ঠিক আছে তুমি তো চিন্তায় আছো লাস্ট ১০ দিনে তুমি এই রিলেটেড ১ ঘন্টা বা ২ ঘন্টা তুমি বিশেষ কোনো অ্যাক্টিভিটি করছো কিনা বা কোনো রিসার্চ করে দেখছো কিনা নিজে থেকে কোনো এক্সেপ্ট ফেসবুকের রিলস বা ইউটিউবের শর্টস ওইটার ভিতরে তো অনেকে অনেক কথা বলে। কিন্তু আমার নিজেরও তো একটা পয়েন্ট অফ ভিউ থাকা উচিত যে আসলে আমি নিজে একটু রিসার্চ করে দেখব। নিজে হয়তোবা কিছু আর্টিকেল দেখলাম অথবা YouTube এ নিজে কিছু ভিডিওস হয়তোবা লোকাল দেখছি, কিছু ইন্টারন্যাশনাল দেখলাম। সব মিলে আমি একটা অবজারভেশন এ আসার চেষ্টা করব বা আমার একটা আ নিজস্ব যাতে পয়েন্ট অফ ভিউ তৈরি হয়। কিন্তু ওইটার ভিতরে কিন্তু আল্টিমেটলি নাই। রেদার দ্যান সে ধরেন চিন্তা করতেছে। মানে চিন্তা বিলাস নামে একটা জিনিস, এরকম একটা বিষয় হুমায়ূন আহমেদ থাকলে হয়তোবা এরকম একটা বই লিখত। চিন্তা বিলাস অথবা এরকম কিছু একটা। তো যাই হোক, সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এই পুরা সিরিজ দেখার জন্য এবং কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। ইনশাআল্লাহ রেসপন্স করার চেষ্টা করব ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইওর টাইম। আমরা রেকর্ডিং এখানে সমাপ্ত করি।